পুলিশের কিছু ট্রান্সফার হয়েছে, কিছু রদবদল হয়েছে, কিছু অ্যারেস্ট হয়েছে। আপনার সেই আগের সাজানো পুলিশ ব্যবস্থাই তো আছে। নতুন লোকজন অফিসার তৈরি করে একটা শক্তিশালী গণবান্ধব প্রশাসন তৈরি করে তারপরে আপনি যদি একটা সংস্কার করে যদি একটা নির্বাচন দেন, সেই ক্ষেত্রে একটা ভালো নির্বাচন হবে। কিছু হলেই ভারতে দৌড় দেয়, ভারত এখন হুমকি দেয় আমাদের চিকিৎসা দিবে না। আরে আমাদের দেশে তো তাদের চিকিৎসা করতে আসার কথা। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। প্রিয় দর্শক, স্বাগত এবিটিভি আজকের বাজারে। সমসাময়িক বিষয় নিয়ে আমরা অতিথিদের সাথে আলোচনা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছি একজন ব্যবসায়ী, একজন শিল্প উদ্যোক্তা, যিনি বাংলাদেশ স্টিল মিলস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার চেয়ারম্যান এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুল হাসান মাসুদের সাথে। জনাব মাসুদুল হাসান মাসুদ, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। আমরা আপনার কাছ থেকে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আমাদের যে প্রধান উপদেষ্টা, তাদের নিয়ে মানুষের অনেক প্রত্যাশা, ওনার সেই সক্ষমতা আছে, কিন্তু এটা বাস্তবায়নের জন্য পেশাজীবীদের পার্টিসিপেশন দরকার, রাজনীতিবিদদের পার্টিসিপেশন দরকার, ইমপ্লিমেন্ট করার জন্য যেই জনমত তৈরি করা দরকার, এই পার্টিসিপেশনটা সরকারের সাথে হয় নাই। এই পার্টিসিপেশনটার জন্য দরকার সমস্ত রাজনৈতিক দলের মধ্যে পরিচ্ছন্ন মানুষ আছে না, একটা দলকে আপনি বাদই দিয়ে দিচ্ছেন, তারা তো নাই এখন, তারা তো বেশিরভাগই দেশের বাইরে পলাতক ফেরারি। আর বাকি যেই দলগুলি আছে, এই দলের মধ্যে কি ভালো মানুষ নাই? তাদের কাছ থেকে বাছাই করে কিছু লোকজন নিয়ে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট করা হয়, এই রাজনৈতিক হোল্ডার, এরাই তো স্টেট হোল্ডার, এদেরকে যদি সাথে থাকতো এই সরকারের সাথে, তাহলে কিন্তু এইটা 1 বছর 2 বছর বা আরও প্রয়োজনীয় বেশি সময় নিয়েও যেই জনমানুষের যে আকাঙ্ক্ষা, যেই কারেকশনটা চায়, যেই বৈষম্য দূর করা যায়, এই আপনার আজকে পুলিশের কিছু ট্রান্সফার হয়েছে, কিছু রদবদল হয়েছে, কিছু অ্যারেস্ট হয়েছে। আপনার সেই আগের সাজানো পুলিশ ব্যবস্থাই তো আছে। এইখানে তো এরা তো কিছু একটা কনস্পিরেসি করার চেষ্টা করবেই। এইটাকে ঢেলে সাজানোর জন্য আপনি উপদেষ্টা পরিষদ যেমন হায়ার করছেন, এইখানেও তো কিছু ওই রকম হায়ার করে নিয়োগ দিতে হবে, কিছু পরিচ্ছন্ন লোকজন নিয়োগ দিতে হবে। আপনি রাতারাতি তো আর আজকে একটা পুলিশ অফিসার তৈরি করতে পারবেন না। তাহলে কি করতে হবে? এর মধ্যে থেকে বাছাইকৃত যারা অবহেলিত হয়ে রিটায়ার্ড চলে গেছে, তাদের মধ্যে যদি ভালো পরিচ্ছন্ন লোক যারা থাকে, তাদেরকে অ্যাডপ ভিত্তিতে নিয়োগ দিয়ে এদেরকে সাজানো দরকার। আপনার আমলাদের এই প্রশাসন তো সব একেবারে এমন করে নিছে 15-16 বছরে, প্রত্যেক দলই চাইছে তার দলীয় পক্ষের লোকজনকে স্ট্যাবলিশ করতে, যেই কারণে মেধাবী যোগ্য লোকগুলি চাটুকার হয় না, তারা সব কিন্তু অবহেলিত হয়েছে। তাদের হয়তো প্রয়োজনীয় সময়ের আগেই রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওইখান থেকে বাছাই করে কিছু লোকজন এনে এখানে বসিয়ে নতুন লোকজন অফিসার তৈরি করে একটা শক্তিশালী গণবান্ধব প্রশাসন তৈরি করে তারপরে আপনি যদি একটা সংস্কার করে যদি একটা নির্বাচন দেন, সেই ক্ষেত্রে একটা ভালো নির্বাচন হবে। আমাদের দেশের মেধা পাচার হয়ে যাচ্ছে, যারা ভালো ছাত্র তারা দেশের বাইরে চলে যাচ্ছে, বা এখানে তাদের সেই সৎভাবে বেঁচে থাকার নিরাপত্তা নিয়ে কাজ করার সুযোগ নাই। আমাদের দেশের অধিকাংশ যারা বিত্তবান, তাদের সন্তানরা দেশের বাইরে চলে যাচ্ছে, তার কারণ আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় নাই। হ্যাঁ, প্রাইভেট সেক্টরে কিছু হয়েছে, এগুলি সকলে তো অ্যাফোর্ড করতে পারতেছে না, কিন্তু আমাদের তো এইটা প্রাচ্যের অক্সফোর্ড বললে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আজকে আমাদের সিরিয়ালই নাই কেন? আমাদের সেই মেধাবী শিক্ষক নাই, আর যারাও আছে তাদের কাজ করার সুযোগ নাই, চাটুকাররা সেখানে বসে আছে। আপনি স্কুলগুলিতে এমনভাবে এই কোঠা করে এমন শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাদের কাছ থেকে ভালো শিক্ষক কোথায় আসবে? আর সেই শিক্ষকদের যদি আপনি আগে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, তারা যে ডিপার্টমেন্টের টিচার হতো, শিক্ষক হতো, আর এখন তো তারা দেশের বাইরে চলে যাচ্ছে। সব যারা মেধাবী তারা দেশের বাইরে চলে যাচ্ছে, আর যাদের কোনো জায়গা নাই দলবাজি করে তারা এখানে টিকে থাকছে। তাহলে সেই শিক্ষাটা আমরা পাবো কার কাছ থেকে? সেই আদর্শটা কার কাছ থেকে আমরা শিখব? এই জন্য এখানে তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। পাবলিক স্কুলগুলিকে শক্তিশালী করতে হবে, যেখান থেকে শুরু হবে। তারপরে না আপনি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবেন, শক্ত ম্যান পাওয়ার তৈরি করতে পারবেন। আমাদের আজকে উন্নত বিশ্বে ম্যান পাওয়ারের খুব প্রয়োজন। ম্যান পাওয়ার হলো সবচাইতে বড় শক্তি। আজকে চায়নার সবচাইতে শক্তিশালী দেশ, তাদের ম্যান পাওয়ার বেশি। ইন্ডিয়া শক্তিশালী দেশ, তাদের ম্যান পাওয়ার বেশি। আপনি দেখেন সমস্ত মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানিগুলিতে সিও বসায় রাখছে ইন্ডিয়ানদের, তাদের যোগ্যতা দিয়ে তারা ওখানে গেছে। আমরা কি সেই যোগ্য ম্যান পাওয়ার তৈরি করতে পারি না?
আমাদের সেই কারিগরের যেগুলি মানে যে কারিগর যারা আমাদের ছিল তাদেরকেই তো আমরা উপেক্ষিত করে দিছি, তারাই পাচার হয়ে গেছে, সেই শিক্ষক নাই, সেই টিচার নাই। আমার সেইখান থেকে ঢেলে ছাড়া দিতে হবে। আমরা কিছু হলেই ভারতে দৌড় দেয়, ভারত এখন হুমকি দেয় আমাদের চিকিৎসা দিবে না। আরে আমাদের দেশে তো তাদের চিকিৎসা করতে আসার কথা। আমাদের যে মেডিকেল কলেজগুলি আছে, মেডিকেলগুলি আছে বিশাল জায়গা নিয়ে, এইগুলিকে যদি একটু সংস্কার করা হয়, এখানে যদি একটু সাজায় গোছায় করা যায়, আমাদের দেশের লোকগুলিকে, আমরা যেমন সিঙ্গাপুরে যদি NUH যাই, আমাদের জন্য তারা একটা এক্সট্রা প্রাইভেট ফি দেয়, কিন্তু সেই দেশের লোককে কিন্তু অল্প পয়সায় চিকিৎসা দেয়। তো সেইখানে ভালো চিকিৎসাটা যেমন পেতে পারে, আবার বিত্তবানদের জন্য একটু এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে তারা ভালো চিকিৎসা নেবে, সেই প্রাইভেট প্র্যাকটিস তারা ওখানেই করবে। আমি CMC হসপিটালে গেছি ইন্ডিয়ায়, ভ্যালোরে, সেখানে আমাদের জন্য আলাদা রেট, কিন্তু ওইখানকার যারা আছে তারা 10 টাকা 5 টাকার টিকিট কিনে তারা ট্রিটমেন্ট পাচ্ছে, সেম ট্রিটমেন্ট পাচ্ছে, তারা লাইন ধরে নিচ্ছে, আমাদের জায়গায় ভিড় কম। তো এই সুযোগটা তো হইতে পারে। এইটার মাথায় রেখে কিন্তু আমাদের PG হসপিটালে একটা স্পেশালাইজড বিল্ডিংও করা হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে, ওইটা করা হয়েছে শুধু লুটপাট করার জন্য, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় নাই, চালু করা হয় নাই, প্রয়োজনীয় জনবল সেখানে নিয়োগ দেওয়া হয় নাই, সেই মেশিনারিজগুলি এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলিকে ওইভাবে যদি সাজানো হয় ঢেলে, তাহলে আমাদের দেশের লোকজনগুলি আর বাইরে যাবে না। আর আমাদের দেশে ব্যবসায়ীদের মধ্যে এমন আইন কানুন চাপিয়ে দেওয়া হয়েছে, আমার ভ্যাট ট্যাক্স বিভিন্ন জায়গায় আমার সবগুলি ইসের সাথেই অগ্রিম আয়কর, মানে আগেই জোর করে টাকা নিয়ে নাও। আমার টার্নওভারের উপরে জিপি ধরে দেওয়া হয়েছে যে আমি যত টার্নওভারই করি তার উপরে যদি আমাকে লাভ ক্ষতির হিসাব করে না পাই, তাহলে ওই জিপি ধরে আমাকে ধরবে। পরিচ্ছন্ন হিসাব হলো আমি ব্যবসা করব, লাভ বছর শেষে লাভ লোকসান যাই হবে তার মধ্যে আমি ট্যাক্স দিব। সেই সিস্টেমগুলি তো চালু করা হয়নি, আমাকে ধরেই নেওয়া হয়েছে, আমি ফাঁকি দিব, আমার কাছ থেকে জোর করে আইনের ফাঁক ফোকর দিয়ে টাকা নিতে হবে। আর যারা ট্যাক্স দিতে যায় ভালো, তারা ভুক্তভোগী হয়, আর দেশের অধিকাংশ লোক ট্যাক্সের আওতার বাইরে। এইটার জন্য ট্যাক্সের আওতায় আনতে গেলে সেইভাবে তো জনবান্ধব ট্যাক্স ফ্যাসিলিটি আমাদের ব্যবস্থাটা তৈরি করতে হবে। সেই সুযোগ তো করতে গেলে এখন যারা আছে প্রশাসনে, সে আগের লোকগুলিই আছে, তো তারা তো যে কোনো ফাইল গেলে টাকা ছাড়া তো ছাড়ে না। তো এটা তো তারা অভ্যস্ত হয়ে গেছে, উত্তরাধিকারী সূত্রে তারা পাইছে। আপনি রাতারাতি সেখানে পরিবর্তন করতে পারবেন? তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তাদের মোটিভেশন করতে হবে, তারপরে যে হয়তো আপনি সেই সার্ভিসটা পাবেন। এই জন্য সময় লাগবে। এইখানেও দরকার হলে ভালো লোক যারা রিসেন্টলি যারা অবহেলিত হয়ে রিটায়ার্ড চলে গেছে, তাদেরকে এনে সবগুলি জায়গায় কিছু কিছু জায়গায় বসাইতে হবে। বসায় দিয়ে এই লোকগুলিকে সুযোগ সুবিধা বাড়াইতে হবে, মোটিভেশন করতে হবে। যারা দুর্নীতি করছে তাদের কঠোর পানিশমেন্ট হইতে হবে, তাহলে যে এই ব্যবস্থাটা হবে। আমাদের দেশে অনেক লোক আছে যারা কোটি কোটি টাকা ব্যবসা করতেছে, তারা ট্যাক্সের আওতার বাইরে। আবার আমরা যারা ঢুকে গেছি, আমাদের কাছ থেকে কীভাবে ওইগুলির দিকে না তারা সহজভাবে কীভাবে নেওয়া যায়। একটা লোক পরিচ্ছন্নভাবে ব্যবসা করতেছে, তাকে গলা চিপে ধরতেছে। ওই যে আইনে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের এইগুলি দূর করার জন্য তো ভালো মানুষ লাগবে, সেই ভালো মানুষ তৈরি করার জন্য সময় লাগবে, রাতারাতি তো পরিবর্তন হবে না। এই জন্য আমরা আশা করি এই সরকারকে সহযোগিতা করা দরকার। যেইভাবে চলছে এই সরকার বিতর্কিত হয়ে বিরক্ত হয়ে শেষে একটা যেন তেন নির্বাচন দিয়ে চলে যাবে, তাহলে এই জীবনগুলি দেওয়া বেকার হলো, এদের লাশের সাথে প্রতারণা করা হলো। আমাদের যেই কাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা, এই যে আমরা কষ্ট করে বসে আছি, বোধহয় একটা সুদিন আসবে। হ্যাঁ, আরও কিছুদিন আমাদের কষ্ট হবে যদি সংস্কারগুলি হয়ে যায়। আমার ফাইল যদি কোথাও ঘুষ না দিতে হয়, আমার যদি ট্যাক্স দিতে, আমাদের 18 কোটি মানুষের দেশ, আমাদের এখানে 25%, 30%, 45% ট্যাক্স দেওয়ার দরকার নাই। 5 to 15% যদি ট্যাক্সের রেট হয়, আর সবাই যদি অনেস্টলি দেয়, এখন যা আদায় হয় তার চাইতে 10 টাইম বেশি হওয়ার কথা। আমাদের দেশে 2 কোটি লোক ট্যাক্স পেয়ার হবে। মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড, এটা তো আমরা দেখি। এই জায়গাটাই তো সংস্কার, মানে কেউ ট্যাক্সের খাতায় ঢুকতেই চায় না, হ্যাঁ, কেউ ওটার মধ্যে মাথাই দেয় না। আমাদের দেশে এই হুন্ডি হবে কেন? হুন্ডিটা বেশিরভাগ হয় ঘুষ বাণিজ্যের কারণে, আর আইনি জটিলতার কারণে, ব্যবসায় ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে। তো ট্যাক্স ফাঁকি দিবে কেন? আমি যে কোনো মাল আমদানি করব, আমার 5% ডিউটি দিয়ে রাখছে, AIT দিয়ে রাখছে, কমার্শিয়ালের 15% আছে, 45% আছে, তারপরে ভ্যাট, AIT আরও হেন তেন যোগ করে এটা 55% পর্যন্ত, 60%, 100 পর্যন্ত ট্যাক্স আছে। তো যেই কারণে এটাকে ফাঁকি দেওয়ার জন্য কি করে, তারা মূল্যটাকে কম দেখায়, LC করে, আর বাকি টাকাটা হুন্ডি করে দেয়।
তো আমি কিন্তু বিগত দিনে 2003 সালে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিল, আমি কিন্তু এগুলি নিয়ে অনেক কাজ করেছি। আমাদের আন্দোলন করে আমরা 16 দিন মিল ফ্যাক্টরি বন্ধ রাখার পর একদিন সুযোগ পেয়েছিলাম, ওনার সামনে যে তুলে ধরলাম, আপনি আমাকে 5% থেকে ট্যাক্স দিয়েছেন, 15% ভ্যাট দিয়েছেন, প্রায় 37% আমার দিতে হয় র মেটেরিয়াল আমদানি করতে। তারপরেও আবার পিএসআই কোম্পানিকে আমার একটা চার্জ দিতে হয় আমার মূল্যটা যাচাই বাছাই করার জন্য। তারপরেও ওনার পিএসআই কোম্পানির সার্টিফিকেট দেওয়ার পরেও কমিশনার যদি স্যাটিসফাইড না হয়, উনি ইচ্ছা করলে আমাকে লোড বাড়ায় দিতে পারে, তবে তাকেও আবার ম্যানেজ করতে হয়। আমাকে এইটা না করে এই স্টিলের উপরে সারা পৃথিবীতে ভর্তুকি দেয়, ইনসেন্টিভ দেয়। এই ইনসেন্টিভ আমার দিয়েন না, আপনি গরিব দেশ, আপনি কিছু ট্যাক্স নেবেন, কত নেবেন, 200 টাকা নেবেন, 500 টাকা নেবেন, পার টনে ফিক্সড করে দেন, সাথে একটা কথা লিখে দেন, যে দামেই আমদানি করি না কেন এটাই ফাইনাল ট্যাক্স, কাস্টম ডিউটি। আমাদের সেটা করে দিয়েছিল 1200 টাকা, আজকে সেটা 1500 টাকা হয়েছে, যার ফলে আমাদের এই আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের কোনো প্রয়োজন হয় না। তার কারণ আমি তো যেই দামেই আমদানি করি, তো আমাদের স্বচ্ছ জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়েছে। গভর্নমেন্ট জানে আমরা কী দামে মাল কিনে আনতেছি, কী দামে বিক্রি করতেছি। আপনি ওইদিকে আমি দেখলাম সেদিন টেলিভিশনে, ওই দারচিনিওয়ালাকে ধরছে, তুমি এই দামে ইম্পোর্ট করছো, এই দামে বিক্রি করছো, তুমি এত লাভ করছো। আসলে তো সে আন্ডার ইনভয়েস করে আনছে। এইগুলি না করে আপনি স্টেট হোল্ডারদের বসেন, এমবিআরকে কাজ করতে হবে, বসেন, তোমরা বিগত দিনে কত দিছো, এইখান থেকে একটু বাড়ায়া দাও, আর বলো তোমরা এটাই যেই দামেই আনো এটাই ফাইনাল ট্যাক্স কাস্টম ডিউটি হবে, ফিক্সড করে দাও। আপনি এটা শুরু করেন না, শুরু করলে দেখবেন একটা জায়গায় যাওয়ার পরে আপনি যেভাবেই করেন, আমি যেই দামই পড়ি না কেন, আমি ট্যাক্স দিলে উঠাবো কার কাছ থেকে, পাবলিকের কাছ থেকে উঠবো। এখন তো চলতেছে একটা, যার যেরকম প্র্যাকটিস আছে, যার যেরকম সুবিধা আছে, সে ম্যানেজ করে কম দামে নিয়ে আসতেছে, সে র্যান্ডাম ব্যবসা করতেছে। আরেকজন ম্যানেজ করতে পারে না, ধরা খেয়ে যাচ্ছে, সে 200% জরিমানা দিচ্ছে, সে মার্কেট থেকে আউট। তো এই অসৎ লোকের ব্যবসায় টিকে থাকার একটা ব্যবস্থা হয়েছে। এগুলিকে যখন স্বচ্ছ হয়ে যাবে তখন স্বচ্ছ প্রতিযোগিতা আসবে। কস্ট বেড়ে গেলে পাবলিক যদি কিনতে পারে কিনবে, না কিনতে পারলে বন্ধ হয়ে যাবে। তো আপনি এটাকে একটা যদি শুরু করা হয়, এক জায়গায় থেকে শুরু করলে আপনি দেখবেন ট্যাক্স যদি ওই যে আমি বললাম 5 to 15%ও থাকে, তাহলে সকলেই মোটিভেটেড হয়ে দেবে। আমার বেশি আয় হলে, আমি যত বেশি টার্নওভার থাকবে তত বেশি ট্যাক্স আমার। এটাও তো একটা, যে বেশি হবে তার কম হওয়ার কথা না, আরও বেশি হবে। আমাদের বিএসটিআর লাইসেন্স ফি আমি এই যে ইন্ডাস্ট্রিতে করছি, আমার মালের টেস্ট করার জন্য বুয়েটে যেই ল্যাব আছে, আমার এখানে সেম ল্যাব আছে, বুয়েটের ইঞ্জিনিয়াররাই কাজ করে আমার এখানে। তারপরেও আমি বুয়েট থেকে আবার চার্জ দিয়ে টেস্ট করায় আনি কেন, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। কিন্তু আমরা বিএসটিআই থেকে লাইসেন্স দিই, আমার স্যাম্পল নিয়ে যায়, তারা টেস্ট করে, টেস্টিংয়ের জন্য একটা ফি দেই। তারপরে এখন ওখানে হয় টার্নওভারের উপরে আমার কাছ থেকে টাকা নেবে, না হলে এখন 35 লক্ষ টাকা ইয়ারলি আমার কাছ থেকে নেবে, একসাথে 3 বছরেরটা। তারপরে আবার তার সাথে ভ্যাট নেবে। এটা একটা অযাচিত ট্যাক্স না, যেটা আগে ছিল 15 লক্ষ টাকা, এটা এখন একবারে 35 লক্ষ টাকা। এই ধরনের অযৌক্তিক আইন আমার, এগুলি তো জোর করে গলায় পাড়া দিয়ে টাকা নাগা। আমার যে ভ্যাট ট্যাক্সের টাকা, এই সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে চলবে আমার ভ্যাট ট্যাক্সের টাকায়, আমার কাছ থেকে টাকা নিয়ে চলবে না তো। তারা তো এখানে একটা রীতিমতো ট্যাক্স আদায়কারী সংস্থার মতো হয়ে গেছে। এইটা নিয়ে আমরা উপদেষ্টার কাছে গেছিলাম, উপদেষ্টা অ্যাড্রেস করছে, তাদের চিঠি লিখছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই। এই ধরনের অনেক বৈষম্য আছে। আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসবে কি, কোথায় আমার ট্রেড লাইসেন্সটা শুরু করে যত জায়গায় যাব, সেখানে কোনোটাও পয়সা ছাড়া তো কাজ হয় না। তো এই পয়সা ছাড়া কাজ হবে না, এটা বললে আপনি আমাকে প্রমাণ করতে বলবেন, প্রমাণ করলে তো তারপরের দিন থেকে আমার কাজই হবে না। হ্যাঁ, তা এটা সবাই জানে, ওপেন সিক্রেট, কিন্তু এই সংস্কারগুলি হবে কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত আমি আর যে আমাকে কাছ থেকে নিচ্ছে দুইজনের সংস্কার না হবে, তার ওই টাকাও পড়ে থাকবে, সালমান এফ রহমানের মতো ফলাই রেখে চলে যাবে, বা বিদেশে পাঠায় রাখছে, তার ছেলেমেয়েরা এখন কাজকাম করতে পারবে না। তাদেরও এই জায়গার থেকে বের করে আনতে হবে। বের করে এনে একটা সুন্দর পরিবেশ যখন তৈরি হবে, তখন দেখবেন এগুলি সব দূর হয়ে গেছে। তো এইরকম একটা স্বপ্ন আমরা দেখছি। এই দেশটা এখন সংস্কারের পথে যদি যায়, তাহলে আমার ফাইল নিয়ে কোথাও দৌড়ালে আমার টাকা লাগবে না। আমার যেই প্রশাসন আছে, আমলারা ভাবছে কি করে আমাকে মোটিভেটেড করা যায়, আমাকে কিভাবে সার্ভিস দিলে আমি ব্যবসাটা স্মুথলি করতে পারি, যাতে আমার ট্যাক্স ভালো হয়, আমি কি করে মেধাবী অফিসারদের তারা নিয়োগ দেবে, এই চিন্তা করবে। কাউকে পয়সা দিয়ে চাকরি নিতে হবে না। পুলিশের চাকরি নিতে গেলে পয়সা লাগে, এই পয়সা লাগবে না, তার যোগ্যতায় হবে, তার ভিতরে একটা আত্মমর্যাদা বোধ থাকবে, সে ওই টাকাটা ধরবে না। তো এই জায়গাটায় যেতে গেলে আরও সময় দিতে হবে, সকলের ঐক্যমত থাকতে হবে, ঐক্যমতের সরকার দরকার হবে। সেই সরকারটা ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করা হলে,
যথেষ্ট। আর উনিও কেন যেন বসে আছে গো ধরে। আমি অনেক আগে প্রথম আসার পরেই বলেছিলাম এটা জাতীয় ঐক্যমতের সরকার হওয়া দরকার। এখন সবাই বলতেছে সকলের পার্টিসিপেশন দরকার, পরিচ্ছন্ন লোক অবশ্যই নিতে হবে। না নিলে তারা যদি বিতর্কিত হয়ে যায়, এখনও তো অনেকের ব্যাপারে বিতর্কিত আওয়াজ তুলতেছে, কিন্তু তারা ওটাকে কেন যেন ওভারলুক করে যাচ্ছে। এটা তো ভালো না, তাহলে তো সে আগের মতোই হয়ে যাবে। এখন বিদেশিরাও বলতে শুরু করা হয়েছে, এই যে মামলা হচ্ছে, এক একটা মামলায় 200-300 লোকের আসামি করা হচ্ছে, ওটা নিয়ে একটা চাঁদাবাজি হচ্ছে। যারা সত্যিকারের অর্থে অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। এখনও এই প্রত্যেকটা বাস স্ট্যান্ড বলেন, টেম্পো স্ট্যান্ড বলেন, সব জায়গায় চাঁদাবাজি হয়ে গেছে। এখন দেখা যায় আবার আরেক দলের সাইনবোর্ড জায়গায় লাগতেছে সরকারি জায়গায়। শুধু হ্যাঁ, ওই অফিসটার মধ্যে সাইনবোর্ড খুলে আরেক দল যা সাইনবোর্ড লাগাচ্ছে। এইগুলি তো রাজনৈতিক দলেরও পরিবর্তন হইতে হবে। সেই পরিবর্তনটা আসবে যখন সরকারে তারা থাকবে, তাদের আওয়াজ, তাদের গঠনতন্ত্রেই তো সংস্কার হয়ে যাবে। সরকার যেটা করতে চায় এটা তো রাজনৈতিক দলগুলিকে করতে হবে বা নির্বাচিত সরকারকে করতে হবে। যদি সরকার নির্বাচিত হওয়ার আগে তাদের দলের গঠনতন্ত্র সংস্কার করতে তো সরকার লাগে না, তারাই করতে পারে। প্রত্যেকটা দলের গঠনতন্ত্রই যদি সেই রকম হয়ে যায়, সংস্কার হয়ে যায়, তাদের যদি তাদের যখন নমিনেশন বাণিজ্য তাদের থাকবে না, তখন তো ওখানে ভালো লোকজন আসবে, মেধাবী লোকজন আসবে, ডেডিকেটেড লোকজন আসবে, দেশপ্রেমিক লোকজন আসবে। ওই ব্যবসায়ীরা তখন যে ওখানে আপনার নমিনেশন টিকিট দিয়ে টিকিট কিনতে পারবে না। আর তারাও ব্যবসায়ীদের তখন ওই চাঁদাবাজি করবে না, তারাও তাকে সেই সার্ভিস দেবে যে আমার তো এই ভোটের সময় তার কাছে যেতে হবে। তো এই সব জিনিসগুলি এখন হওয়া উচিত। জনগণের এটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমাদেরও আকাঙ্ক্ষা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বাজার এবিটিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, সাথে শ্রোতা দর্শক মণ্ডলী যারা এটা দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।